ক্লাসটা আমার একটু লাইভে নিচ্ছি, এটা দিয়ে তোমরা ভাববা না যে আমি বোধহয় আবার মাঝে মাঝে লাইভে নিব। আজকের ক্লাসে কোন একটা পার্ট আছে যে পার্টটা তোমাদের কঠিন লাগবে, কিন্তু কোন পার্ট সেটা এখন বলা হবে না। তো এখন যদি কারো কঠিন লাগে তারা যেন আসলে লাইভে দেখে ডাবল রিপিট করতে পারে, এছাড়া কিছু না। দেখো আচ্ছা, তোমরা তিনটা সরলরেখা দেখতে পাচ্ছ। তো এই রেখা তিনটা, তোমরা যে তিনটা সরলরেখা দেখতে পাচ্ছ, এই তিনটা সরলরেখা আসলে সমবিন্দু। এটা ধরো 1, এটা 2, এটা 3। তো নরমালি চিন্তা করো, এই তিনটা সরলরেখা সমবিন্দু মানে কি? তিনটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এখন আমরা যদি এই 2 এবং 3 নাম্বার সরলরেখার ছেদবিন্দু বের করি, বলো তো ভাই, এই ছেদবিন্দুটা অবশ্যই 1 নাম্বার সরলরেখার উপরে থাকবে না? 2 এবং 3 নাম্বার সরলরেখার ছেদবিন্দু বের করলে অবশ্যই এই বিন্দু হবে। আর এই বিন্দুটা আবার কোন সরলরেখার উপর অবস্থান করছে? 1 নাম্বার সরলরেখার উপর। মানে বিষয়টা আমি বলতে পারি 2 এবং 3 এর ছেদবিন্দু 1 নম্বর সরলরেখা দ্বারা সিদ্ধ হবে, বা ছেদবিন্দু দ্বারা 1 নম্বর সরলরেখা কি হবে? সিদ্ধ হবে। তো আমরা যে কাজটা করব, এবার 2 এবং 3 এর ছেদবিন্দু বের করব। 2 এবং 3 এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করো। তো তোমাদের ছেদবিন্দু বের করার সিস্টেম খুব ভালোভাবে জানা আছে। বিষয়টা কিরকম, যে তুমি যখন 2 আর 3 এর ছেদবিন্দু বের করবা, প্রথমে ভুজ বের করতে গেলে অবশ্যই কি x এর পার্টটা বাদ যাবে। x এর পার্টটা বাদ দিলে দেখো তো কার সাথে? b2c3 b2c3 মাইনাস b3c2। একইভাবে এখানে দেখো নিচে থাকবে কি বলতো? কনস্ট্যান্টের পার্টটা বাদ দেওয়ার জন্য যা হয়, কনস্ট্যান্ট বাদ দিলে কি a2b3 মাইনাস a3b2। এখানে কিছু তাই, a2b3 মাইনাস a3b2। এবার এখানে কিন্তু বসবে, দেখো তো, y এর পার্টটা বাদ দেওয়ার পর, y এর পার্টটা যদি বাদ দাও তাহলে কি হয়? a3c2, তাই না? তাহলে y এর পার্টটা বাদ দেওয়ার পরে হবে a3c2 মাইনাস a2c3। আচ্ছা, তোমার কোন কারণে মনে হয়েছে যে তুমি a2c3 কে আগে লিখতে চাও, তাহলে চিন্তা করো b2c3 মাইনাস b3c2 a2b3 মাইনাস a3b2। এখান থেকে নিঃসন্দেহে মাইনাসটা কমন নিবা। মাইনাসটা যদি কমন নেই, a2c3 মাইনাস a3c2, নিচে দেখো a2b3 মাইনাস a3b2। আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম সেটা কি? 2 এবং 3 এর কি পাইছি? ছেদবিন্দু পাইছি। 2 এবং 3 এর ছেদবিন্দু পাইছি। এখন 2 আর 3 এর ছেদবিন্দু যা পাইছি, অবশ্যই এই ছেদবিন্দু দ্বারা 1 নম্বর সরলরেখা সিদ্ধ হবে। সিদ্ধ কেমনে করো? মানে এই বিন্দুটা
ভুজটা আমি কি একের এক্স এর জায়গায় বসাবো, কোটিটা বসাবো একের ওয়াই এর জায়গায় বসাবো। তাহলে দেখো এখানে a1 আছে ইনটু এই যে ভুজ যেটা আছে এটা আমরা একটু বসাই দেই, b2c3 মাইনাস b3c2, নিচে দেখো a2b3 মাইনাস a3b2 প্লাস b1 ইনটু দেখো এরপর b1 ইনটু y, y এর জায়গায় কি বসবে কোটি, এখানে মাইনাস a2c3 মাইনাস a3c2, নিচে দেখো a2b3 মাইনাস a3b2 প্লাস কত দেখো তো c1 সমান 0। ওকে, লেখা যাবে। আমরা কি করেছি, বিন্দুটার ভুজটা এখানে x এর জায়গায় বসাই দিছি, কোটিটা y এর জায়গায় বসাই দিছি। কেন দিছি? কারণ যেহেতু তিনটা সমবিন্দু, তাহলে 2 আর 3 এর ছেদবিন্দুটা অবশ্যই একের উপর থাকবে। তার মানে 2 আর 3 এর ছেদবিন্দুটা 1 নম্বর সরলরেখা দ্বারা সিদ্ধ হবে। এবার পরের লাইনে তুমি একটা কাজ করতে পারো, তুমি লসাগু করো। হ্যাঁ, পরের লাইনে যদি আমরা লসাগু করি, লসাগুর নিচে কিন্তু নিঃসন্দেহে এটা থাকবে a2b3 মাইনাস a3b2, এটা থাকবে। এখন এটা চলে গেলে উপরে থাকবে কত? পরের লাইনে দেখো a1 b2c3 মাইনাস b3c2, তারপর এখান থেকে এটা চলে গেল, থাকবে কি b1 ইনটু মাইনাস এটা, বাট এই মাইনাসটা প্লাসটাকে কি করে দিবে, মাইনাস b1 a2c3 মাইনাস a3c2 প্লাস c1 ইনটু এটা a2b3 c1 ইনটু a2b3 মাইনাস a3b2। হ্যাঁ, এবার ইকুয়াল কত ছিল? 0 ছিল না? লসাগুর নিচের পার্টে যেটা দেখতে পাচ্ছ, পরের লাইনে গিয়ে এখন দেখো পরের লাইনে গিয়ে নিচের যে পার্টটা এটাকে 0 খেয়ে দিবে না? আচ্ছা, তাহলে দেখো তো পরের লাইনটা, এই নিচের পার্টটা ওই পাশে গিয়ে 0 হয়ে যাবে, ওটা দেখো না। আমরা কি করেছিলাম একটু দেখো, আমাদের কিন্তু তিনটা সরলরেখা দেওয়া ছিল এবং বলে দেওয়া ছিল রেখা তিনটা কি সমবিন্দু, আর তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার একটা শর্ত আমরা বের করছি। শর্তটা খুবই ছোট না? আচ্ছা, তো আমরা এই শর্তটা মনে রাখতে পারি। এই শর্তটা হচ্ছে মানে ফর্মুলার মতো, কিন্তু তুমি চাইলে এই শর্তটা এটা মনে না রেখে তুমি আরেকটা কাজ করতে পারো। তুমি এটার পরিবর্তে লিখতে পারো a1 a2 a3 b1 b2 b3 c1 c3 equal 0। ভাই এই লাইনটা আর এই জিনিসটা আসলে একই। ভাই কেমনে? তুমি দেখো এর পরের এই লাইন থেকে আসলে এখানে যাওয়া যায়, সুতরাং এখান থেকে এখানে আসা যায়। এখান থেকে আদৌ কি এখানে যাওয়া যায়? দেখো a1 যখন তুমি নিবা তখন সারি আর এই কলাম, a1 যখন নিবা b2c3 মাইনাস b3c2 মিলে গেছে। তারপর তুমি যখন মাইনাস b1 নিবা তখন দেখো আবারও এই সারি আর এই কলাম, বা a2c3 মাইনাস a3c2। তারপর তুমি যখন c1 নিবা তখন আবার এই সারি আর এই কলাম, বা তখন দেখো a2b3 মাইনাস a3b2। তার মানে আমি বলতে চাচ্ছি, যেহেতু এই লাইন থেকে এখানে যাওয়া যায়, সুতরাং এখান থেকে এখানে আসা যায়। এখন আমি যেহেতু জায়গা ছিল না বোর্ডে, আমি তাই রিমুভ করে দিছি। তোমরা দেখো তো a1 a2 এবং a3 তিনটা সরলরেখার কি x এর সহগ,
তারপর B1 B2 এবং B3 তিনটা সরলরেখারই কার সহ? C1 C2 এবং C3 কনস্ট্যান্ট, তাই না? তাহলে এরপর থেকে আমরা এই সম্পর্কগুলোকে এত জটিল করে চিন্তা না করে ইভেন ফর্মুলা হিসাবে ওইটাকে মনে না রেখে বরং আমরা কি মনে রাখতে পারি, তোমাকে যদি বলে দেয় তিনটা সরলরেখার সমবিন্দু, তুমি কি করবা? ওই তিনটা সরলরেখারই x এর সহগগুলোকে প্রথম কলামে রাখবা, y এর সহগগুলোকে দ্বিতীয় কলামে এবং কনস্ট্যান্ট গুলোকে রাখবা কি তৃতীয় কলামে। তারপর তাদের দ্বারা সৃষ্ট যে নির্ণয়, সে নির্ণয়কের মান কত হবে? 0। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। বোঝা গেল? আপত্তি? আচ্ছা, তাহলে আমরা রিলেটেড কিছু ম্যাথ করব। দিতেই পারে, কারণ সমবিন্দুর থিওরিটা এত বড় দেখলাম, ম্যাথ তো পিছিয়ে পিচ্ছি, ম্যাথ ছোট ছোট, সমস্যা নেই। এবার দেখো একটা কথা বলে দেই তোমাকে, ধরো কোন একটা সরলরেখা x অক্ষের সমান্তরাল এবং 4,-2 বিন্দুগামী। আচ্ছা, তোমাদের কি মনে আছে না ই নাম্বার চ্যাপ্টারে করাছিলাম x অক্ষের সমান্তরাল সরলরেখা মানে কি? y = something, y = something কত এখন মনে আছে? যদি তোমাকে ওই সময় বলেছিলাম x অক্ষের সমান্তরাল মানে কি, y এর স্থানাঙ্কটাই হচ্ছে আমাদের অ্যানসার, y = -2 হচ্ছে অ্যানসার। আমি যদি তোমাকে বলতাম y অক্ষের সমান্তরাল x = 4 হতো কিন্তু অ্যানসার, মানে ওই সরলরেখাটা শুরু করো। কিন্তু ভাইয়া আমি এবার তোমাকে এই কথাগুলো না বলে বরং বললাম যে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা উমক আর তমক সরলরেখার ছেদবিন্দুগামী। তাহলে তুমি কি করবা? ওই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করলা, দেখলা যে দুটো সরলরেখার ছেদবিন্দু বের করতে বলছে ওই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করে হলো 4,-2। তাহলে বলো তো ইকুয়েশনটা কত হবে? y = কারণ এ নাম্বার ম্যাথটা দেখো, কারণ এ নাম্বার ম্যাথে বলছে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এত রেখাদ্বয়ের ছেদবিন্দু। ও ছেদবিন্দু বলে না সমবিন্দু। সমবিন্দু আসলে কি আলটিমেটলি কি একই বিন্দু না? তাহলে ছেদবিন্দু কি না? ছেদবিন্দু। তাহলে তোমরা কি করবা? যে দুটো সরলরেখা দেওয়া আছে ওই দুটো সরলরেখাকে সলভ করে আগে ছেদবিন্দুটা বের করবা। তারপর যেহেতু x অক্ষের সমান্তরাল মানে কি y = তুমি দেখবা বাসায় গিয়ে দেখবা ওই দুটো সরলরেখাকে সলভ করে ছেদবিন্দু বের হবে 4,-2। তাহলে যেহেতু x অক্ষের সমান্তরাল তাহলে आंसर হবে কি y = -2 বা y + 3 = 0। এটা হবে आंसर। y CQ এর ওই বিন্দু বের করব তখন ডাইরেক্ট y = 0 লিখে দেব, কিছুই লাগাতে হবে না। তাহলে 2 মার্কসে বেশি দিন। আচ্ছা, এবার দেখো 13 বি নাম্বারটা। 13 বি আমাদেরকে দিয়ে দিয়েছে 3x + 5y - 2 = 0, এটা 1। 2x + 3y = 0, এটা 2 এবং ax + by + 1 = 0, এটা 3। আমাদেরকে বলে দিয়েছে রেখাত্রয় সমবিন্দু হলে a ও b এর মাঝে সম্পর্ক স্থাপন করো। সম্পর্ক নির্ণয় করতে হবে। a আর b এর মাঝে কিসের সম্পর্ক? কারণ বিষয় হচ্ছে আমরা যে কাজটা করব, দেখো তুমি কিন্তু জানো সমবিন্দু হওয়ার শর্ত হলো সহগগুলো দ্বারা গঠিত নির্ণয়কের মান কি? আর সহগগুলো বলতে আমরা যে কাজটা করি x এর সহগগুলো প্রথম কলামে অর্থাৎ 3 2a, y এর সহগগুলো কি দ্বিতীয় কলামে 5 3b, কনস্ট্যান্ট গুলো কোন কলামে? তৃতীয় কলামে -2 0 1। এটা কত হবে? এবার দেখো এই জায়গাতে
আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে তুমি যদি 3 নাও তাহলে কি এই সারি আর এই কলাম, তাই না? তাহলে 3 যদি নাও তাহলে 3 মাইনাস 5 যদি নাও তাহলে আবার ওই সারি আর এই কলাম দাও, তাহলে কত হবে? 2 মাইনাস 0। এরপর প্লাস -2 যদি নাও তাহলে প্লাস মাইনাসে -2 যদি নাও তাহলে আবার এই সারি আর এই কলাম বা 2b মাইনাস 3a এটা সমানই কত? 0। তাহলে দেখো 3 3 কে 9 মাইনাস 5 তো মানে 10 মাইনাস দেখো 4b প্লাস 6a ইকুয়াল 0। বা তুমি চাইলে লিখতে পারবা 6a মাইনাস 4b সমান -1 না, ওই পাশে গেলে তাই এটাই আসলে এর সাথে বি এর কিসের সম্পর্ক, মানে এ কে যদি তুমি 6 দ্বারা গুণ করো আর বি কে যদি তুমি 4 দ্বারা গুণ করো, গুণ করে যদি বিয়োগ করো কত হবে? এই ম্যাথগুলো যে সম্পর্কই চায় তা কিন্তু না, বলে কোন শর্তে রেখাত্রয় সমবিন্দু হবে, শর্ত এটা। ঠিক আছে? আবার কখনো কখনো বলে দেখাও যে মানে রেখাত্রয় সমবিন্দু হলে প্রমাণ করো যে এত সমান এত। একই কথা। এখন বলো 13 বাকি যে দুটো আছে ওগুলো কি করে দিব? সেম প্রসিডিউরে পারা যাবে না? কার কাজ? তোমাদের কাজ। আচ্ছা, এবার দুটো সরলরেখা দেখতে পাচ্ছ। এই সরলরেখা দুইটার টোটাল 2 ধরনের কোণ পরস্পরকে ছেদ করার ফলে 2 ধরনের কোণ উৎপন্ন করেছে। ভাই কি কি ধরন? একটা হচ্ছে তুমি চিন্তা করো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী একটা কোণ, আবার এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কিন্তু আরেকটা কোণ। বা এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ 90 অপেক্ষা কি ছোট মনে হচ্ছে আর এটা বড় মনে হচ্ছে, তাহলে এটা সূক্ষ্ম কোণ আর এটা, তার মানে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে টোটাল 2 ধরনের কোণ উৎপন্ন হবে, একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ। এখন বিষয় হলো ভাইয়া এখানে দেখো এই কোণ আর এই কোণ তো সমান, তাই না? এই কোণ আর এই কোণ সমান, এই জন্য আমরা দুইটা কোণই বলতে পারি। এবার তুমি একটা কাজ করো, এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় নাও। আচ্ছা, এই যে সরলরেখা এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। 1 নম্বর সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা 1 কোণ তৈরি করেছে এবং 2 নম্বর সরলরেখা এটা 2। এদের মধ্যবর্তী কোণটার নামই হলো ফাই। আচ্ছা, এখানে তুমি মোটামুটি দেখতে পাচ্ছ সূক্ষ্ম কোণ ফাই, তাহলে স্থূল কোণ কত? 180 মাইনাস ফাই। কারণ সূক্ষ্ম কোণ যদি ধরো ফাই হয় তাহলে স্থূল কোণ কিন্তু 180 মাইনাস ফাই, তাই না? পুরোটা মিলে কি 180 ডিগ্রি না? দুটো মিলে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ওটা হবে কি 150। বিষয়টা কিন্তু সেরকম, মানে আমরা যদি কোনোভাবে সূক্ষ্ম কোণটা বের করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি স্থূল কোণটাও বের করতে পারবো, বা স্থূল কোণ বের করতে পারলে সূক্ষ্ম কোণও বের করা যাবে। এবার দেখো এই সরলরেখা দুটো কিন্তু x অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করেছে। বা চিন্তা করো এই ত্রিভুজটার বহিস্থ কোণ θ1, আবার এই θ1 এর বিপরীত অন্তস্থ কোণ দুটো কি কি? একটা ফাই আর একটা কি θ2। তোমরা বাচ্চাকালে করে আসছো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের
সমষ্টির সমান। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি বিপরীত অন্তস্থ কোণ দুইটা, একটা হচ্ছে θ2 আর একটা হচ্ছে ফাই, এই দুটার যোগফলে অবশ্যই কি θ1 এর সমান। বা তুমি চাইলে লিখতে পারো ফাই সমান θ1 মাইনাস θ2। এবার তুমি উভয় পক্ষের ট্যানজেন্ট নাও, তোমার মন চাইছে তুমি নিয়ে নিছো। আচ্ছা, তাহলে ট্যান ফাই তুমি নিলা উভয় পক্ষে, নেওয়ার পরে এটার চেহারা অনেকটা কি tan a মাইনাস b। তাহলে দেখো tan a মাইনাস 1 প্লাস তাহলে tan phi এর কিন্তু তুমি একটা ফর্মুলা পেয়ে গেছো। এখন ভাইয়া এই যে আমাদের 1 নম্বর সরলরেখা, উনি x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ তৈরি করেছেন। তাহলে আমরা যদি ওনার ট্যানজেন্ট নেই, তাহলে উনি হয়ে যাবেন কি ঢাল, এবং তার নাম দিলাম a1। এবং 2 নম্বর যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ তৈরি করেছে, এটারও যদি ট্যানজেন্ট নেই, এটা হয়ে যাবে কত m2। তাহলে এবার তুমি চিন্তা করো, এই যে tan θ1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত m1 মাইনাস tan θ2 এর পরিবর্তে লিখতে পারি m2, নিচে 1 প্লাস m1 m2। তাহলে আমরা কিন্তু tan phi সমান কিন্তু এটা বলতেই পারি। তাহলে tan phi সমান বলতে পারি m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। কি করতেছিলেন? আমরা এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ ফাই বের করতে চাচ্ছি, আর এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ ফাই বের করতে হলে আমাদের যে জিনিসটা জানা দরকার, m1 আর m2, m1 আর m2 মানে কি, যে দুটো সরলরেখা দেয়া আছে তাদের কি জানা দরকার, ঢাল। তাহলে আমরা যদি তাদের ঢাল বের করতে পারি, তাহলে দেখো তো ফাই বের করব, কিন্তু ফাই সমান কি tan ইনভার্স m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। কিছু বোঝা গেল? আরে হরটা কি ছিল? হরটা যেভাবে যে হর দ্বিতীয় লাইনটাতে এটা কেমন আসলো? tan a মাইনাস b কম, এটা জাস্ট তুমি তো ভাবছো যে এটা θ1 এর সাথে এটা এর সাথে গুণের সাথে গুণ না হয়, গুণ করা যায়, এভাবে গুণ করা যায়। এটা ফর্মুলা tan a মাইনাস b। আচ্ছা, এই কি ঘটনা? আচ্ছা ঠিক আছে, যত লাইভ আছে করে নিও ক্লাসটা। আচ্ছা দেখো, বিষয় হলো আমাদের এখানে দুইটা যে সরলরেখা দেয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ ফাইটা বের করতে গিয়ে এটা বের করতে চাই। আমাদের কিন্তু জানা আছে আরো দুইটা জিনিস, একটা হচ্ছে 1 নম্বর সরলরেখাটার ঢাল a1 জানা আছে, আর 2 নম্বর সরলরেখাটার ঢাল m2 জানা আছে। তাহলে a1 আর m2 যদি জানা থাকে, তাহলে আমরা কিন্তু ফাই বের করতে পারবো। কেমনে ফাই বের করে? ফর্মুলা একটু আগে বের করছি, tan ইনভার্স a1 মাইনাস m2 1 প্লাস m1 m2। কি এটা এখনো বুঝো নাই? বের করা যাবে, কিন্তু ভাইয়া ফাইটা সূক্ষ্মকোণ না স্থূলকোণ তুমি কি জানো? না। এবার না সিয়ারা দেখে বুঝতে পারতেছি, সবসময় তো আর সিয়ারা মানে খুঁজে পাবো না, তাই না? আচ্ছা, তাইলে বিষয়টা কেমন হবে? তাইলে বিষয়টা হবে, তুমি যদি ফাইয়ের মানটা ধরো সে 120 আসলো, তাহলে সেটা কি স্থূলকোণ, তখন সূক্ষ্মকোণ কত হবে? 60 ডিগ্রি। তখন কিন্তু সূক্ষ্মকোণ হবে 60 ডিগ্রি, মানে যাই আসুক না কেন ওটাকে 180 থেকে বাদ দিব। তবে এই কাজটা আমরা আগে ভাগেও করে নিতে পারি। যেমন দেখো, এটা ফাই যদি হয় তাহলে এটা কত? 180 মাইনাস ফাই। এবার তুমি চিন্তা করো তো ভাই, একই ম্যাথটা যদি আমরা এইভাবে করতাম, তাহলে ওই কোণটা নিয়ে কাজ করতাম, তাহলে ফাই হতো নাকি 180 মাইনাস ফাই হতো? তাহলে দেখো tan
180 মাইনাস 5, বলো তো এটা সমান কত? তোমার জানা আছে জোড় সংখ্যা 90 থাকলে tan এ কোনো চেঞ্জ হবে না। কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। কার বাড়ি আছে কি প্লাস না মাইনাস? তাহলে মাইনাস 10। তাহলে তুমি কিন্তু একদম একই প্রসিডিউরে লিখতে পারবা মাইনাস tan phi সমান m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এবার তুমি বলো তো ভাই এই দুইটার যে দেখতেছো এটা ঠিক আছে, বাট এটার মাইনাস tan phi এর আগে দেখে কি তোমার ভালো লাগতেছে? তোমার মন চাচ্ছে না মাইনাসটা যদি ওই পাশে থাকতো একটু বেশি ভালো হতো? তাহলে একটা কাজ করো, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাসটা এখানে আসবে। এবার দুইটাকে কম্বাইন যদি তুমি চিন্তা করো, দেখো তো দুটো দেখতে একই, জাস্ট এটার সাথে কি বলো তো প্লাস, আর এটার সাথে দুটোকে একসাথে চিন্তা করলে, তাহলে আমরা যে কাজটা করব এইটাকে শুধু একটা না নিয়ে একই সাথে দুইটা নিয়েই চিন্তা করব, অর্থাৎ প্লাস মাইনাস নিব। যেখানে প্লাস নিলে যদি সূক্ষ্মকোণ আসে তাহলে মাইনাস নিলে হবে স্থূলকোণ, আর প্লাস নিলে যদি কি আসে স্থূলকোণ তাহলে মাইনাস নিলে আসবে সূক্ষ্মকোণ। আমাদের আপাতত ফিগার দেখে কিছু বোঝার দরকার। এবার আমরা ফিগারে ফাই ধরে নিছি, বিষয়টা এরকম। আমরা এটাকে ফাই না ধরে নিয়ে ওটা কি ফাই ধরতে পারতাম? পারতাম না। এগুলো বিষয় কিছুই বোঝা নাই, তাই তো? এটাই ছিল আমাদের আজকের কঠিন বিষয়। হলো যে আমাদের দুইটা কোণ দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম হচ্ছে তুমি তার ট্যানজেন্ট নিবা, যে কোণটা বের করবা সেই কোণের ট্যানজেন্ট নিবা, প্লাস অর মাইনাস m1 মাইনাস m2 m1 প্লাস m1 m2। এই সূত্র দিয়ে কিন্তু আমরা একেবারে সূক্ষ্ম ও স্থূলকোণ দুইটা বের করতে পারবো। তবে নিয়ম হচ্ছে প্লাস নিয়ে যদি সূক্ষ্ম আসে মাইনাস নিয়ে স্থূল, আর প্লাস নিয়ে স্থূল আসলে মাইনাস নিয়ে। আচ্ছা, এবার রিলেটেড কিছু ম্যাথ করলে ইনশাআল্লাহ তোমাদের এই থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আর কঠিন লাগবে না। দেখো আমরা এবার যে ম্যাথটা করব, এর এ নাম্বার ম্যাথ। দুইয়ের এ নাম্বার ম্যাথে এখানে দেখো আমাদের দুইটা সরলরেখা দেয়া আছে। দুইয়ের এ নাম্বার যে ম্যাথটা এখানে সরলরেখা দেয়া আছে কয়টা? দুইটা। তো এখন আমাদেরকে বলে দিয়েছে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণটা বের করো। তো সূক্ষ্মকোণ হোক আর স্থূলকোণ হোক আমরা এটা নিয়ে কাজ করব। তবে তুমি একটা কাজ করতে পারো, শুধু যদি প্লাস নাও তাও নিতে পারো, তবে প্লাস নেওয়ার পরে যে কোণটা আসবে 180 থেকে বাদ দিবে। অথবা তুমি দুইটা নিয়েই কাজ করতে পারো। কিছু কিছু জায়গা থাকবে যেখানে আমাদের প্লাস মাইনাস দুইটা নিয়ে কাজ করলে কিছুটা বেনিফিট পাওয়া যাবে। আচ্ছা দেখো, তো আমাদের সূক্ষ্মকোণ বা স্থূলকোণ যদি বের করতে চাই সরলরেখা দরকার নাকি রেখা দুইটা ঢাল দরকার? m1 আর m2 দরকার। ধর এটা এক নাম্বার সরলরেখা, এটা ঢাল m1। আমি আর সুন্দর করে ভাষা লিখলাম না, আমার মনে হয় না এই বয়সে ভাষা লিখে দরকার। তাহলে m1 হচ্ছে -2/3। তাহলে দুই নাম্বার যে সরলরেখা এটা ঢাল m2, এটা কত হবে? তুমি নরমালি যদি বের করো -x এর সব বাই y সব কত আসবে? হাফ। তাহলে আমাদের এদের মধ্যবর্তী কোণ তাহলে প্রশ্ন মতে তুমি তো লিখতেই পারো tan phi। তাহলে tan phi তখন নিবা প্লাস অর মাইনাস, দেখো তো ভাই কত হবে? m1 মাইনাস m2। তাহলে m1 মাইনাস m2, তাহলে মাইনাস 2/3 মাইনাস কত? হাফ। তারপর 1 মাইনাস 1 প্লাস m1 হচ্ছে -2/3, m2 হচ্ছে কত? হাফ। ওকে ভাই? আচ্ছা, এখন দেখো
আমাদের কিন্তু ফাইয়ের মানটা দরকার, প্লাস অর মাইনাস। তুমি লব এবং হরের প্রত্যেকটা পদকে 6 দিয়ে যদি গুণ করো, তাহলে দেখো -2/3 কে 6 দিয়ে গুণ করে দিলে -4, এটাকে 6 দিয়ে গুণ করে দিলে -3, 1 কে 6 দিয়ে গুণ করলে 6, এটাকে 6 দিয়ে গুণ করলে তাহলে নিচে 6 6 কেটে গেল, থাকলো -2। তাহলে যা দাঁড়াইলো প্লাস মাইনাস, বা তুমি প্লাস মাইনাস এখানে কত আসবে, প্লাস মাইনাস এখানে -7 নিচে কত 4, -7/4, বা তুমি লিখতে পারো +-7/4। তাহলে tan phi আসছে কত, +-7/4 আসছে না? আচ্ছা, তাহলে প্লাস নিয়ে tan phi আসছে 7/4। বলো তো ভাই, প্লাস নিয়ে যদি 7/4 হয় তাহলে phi সমান কি tan ইনভার্স কত 7/4 না? আচ্ছা, ও ভিতরে মাইনাস এই প্লাসটাকে মাইনাস করে দিয়েছে, যেটা মাইনাস, আর এই মাইনাসটাকে প্লাস করে দিয়েছে, তাই না? ভিতরে মাইনাসটা আসলে ঠিক আছে, তোমাদের হয়তো দেখতে ভালো দেখাই, তো প্লাস মাইনাস না লিখে মাইনাস প্লাস লিখতাম, একই তো জিনিস, তাই না? ঠিক আছে, তোমরা মাইনাস প্লাস লেখো, তারপর প্রথমে প্লাস দিয়ে লেখো, তারপর মাইনাস। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে tan ইনভার্স 7/4 যদি বের করি, তোমরা ক্যালকুলেট করে দেখবা 60.25 ডিগ্রি আসবে। ভাই, এটাই কিন্তু আমাদের কি সূক্ষ্মকোণ না? এটা কিন্তু সূক্ষ্মকোণ। ওকে, এখন একটা কথা বলো তো ভাই, tan ইনভার্স 7/4 আসছে, যাই হোক না কেন এই মানটা কি 90 অপেক্ষা বড় হওয়ার কোনো চান্স আছে? তার মানে সূক্ষ্মকোণে আসবে যদি কি থাকে, প্লাস থাকে। আমার কথা মনে কিছুই বুঝতে নাই। আমি বলতে চাচ্ছি, যদি এখানে সামনের চিহ্নটা কি হয়, প্লাস হয়, তাহলে শিওর থাকো সেই কোণটা অবশ্যই কি হবে, সূক্ষ্মকোণই হবে। কারণ tan ইনভার্সের যদি অসীমে চলে যায় তখন হবে সেটা কত, 90 ডিগ্রি। বাট অসীমের আগে তো 90 ডিগ্রি থেকে ছোট, আর আমরা জানি 90 থেকে ছোট হওয়া মানেই সেটা সূক্ষ্মকোণ। তার মানে প্লাস নিয়ে অলওয়েজ কি পাওয়া যাবে, তাহলে শিওর থাকো, তাহলে মাইনাস নিলে কি পাওয়া যাবে, স্থূলকোণ। লজিক কি তাই বলে না? আচ্ছা, তাহলে মাইনাস নিই, তাহলে মাইনাস নিয়ে দেখো tan phi সমান কত, -7/4। এখন তোমরা সুন্দর করে লজিক দিবা, ভাইয়া দেখেন এই phi সমান -60.25 আসছে, কিন্তু ভাইয়া কথা হলো তুমি কিন্তু একটা বের করার পরে কিন্তু আরেকটা বলে দিতে পারতেছো। আমাদের কিন্তু অ্যানসার কিন্তু এতটুকুই যথেষ্ট, বাট আমাদের অ্যানসার যথেষ্ট হলেও আমরা যেটা চাচ্ছি যে তুমি আসলে প্রসিডিউরটা বুঝো। সূক্ষ্মকোণ আসছে 60.25, তুমি কি এটা নিয়ে কাজ না করে বলে দিতে পারবা না এটার স্থূলকোণ কত? 180 থেকে 60.25 বাদ দিবা, মানে 119.75, ওটা কি স্থূল হবে না? কিন্তু আপনি না বলছিলেন প্লাস নিলে যদি সূক্ষ্ম হয় তাহলে মাইনাস নিলে কি স্থূল। কিন্তু আপনি একটা কথা বলছিলেন সে সময় খুব সম্ভবত ভুল করে, যে যদি প্লাস নিয়ে সূক্ষ্ম আসে তাহলে মাইনাস নিয়ে স্থূল, আর প্লাস নিয়ে কি প্লাস নিয়ে স্থূল আসলে তখন মাইনাস নিয়ে সূক্ষ্ম, তাহলে এটা না উল্টো পাল্টা হয়ে গেল, আপনার কথার সাথে মিলল না। বা কখন বলছিলাম, যখন সেটা ফর্মুলা থাকে, ফর্মুলায় m1 থেকে m2 বাদ দেওয়ার পরে ওভারঅল জিনিসটাই প্লাস আসবে না মাইনাস আসবে সেটা কি তুমি জানো না? এই জন্য বলছিলাম। কিন্তু আলটিমেটলি ওভারঅল রেজাল্টের পরে যদি, যেমন দেখো এখানে মাইনাস আসছে, তুমি যদি প্লাস নিতা তখন কি আসলে প্লাস পাইতা নাকি মাইনাস পাইতা? তাহলে বলো তো এবার প্লাস নিয়ে কি পাবা, স্থূল পাবা। কিন্তু ওভারঅল যখন গুণ করে দিছি, গুণ করার পরে পাওয়া গেছে কি মাইনাস প্লাস। এবার বলো তো প্লাস নিয়ে কি পাবা, সূক্ষ্ম। প্লাস নিয়ে কি সূক্ষ্ম পাইছি না, তার মানে মাইনাস নিয়ে কি পাবো, স্থূল। হ্যাঁ, এই জিনিসটাকে এখান থেকে phi সমান লেখা যাবে কত, -60.25, বা এটাকে কিন্তু 180 থেকে বাদ দিতে হবে। তোমরা আসলে এখন একটা সুন্দর লজিক দাঁড় করাবা, সেই লজিকটা আর্গুমেন্ট বের করতে গিয়ে শিখে আসছো এককালে, যে ভাই আপনি এগুলো কি বললেন। আমরা খুব ভালো করে জানি এই যে -60 দেখেন যে এটা, তাই না, -60.25টা সেম, শুধু 60 বললাম।
তাহলে প্লাস হতে গেলে তো যেটা তো 300 হবে। মাইনাস যদি 60 হয় তাহলে প্লাস হবে কত? 300 না? হবে না। এইটা তোমার এই নিয়মটা তুমি কেবলমাত্র যখন সমগ্রটা নিয়ে আর্গুমেন্ট বের করো তখনই প্রযোজ্য। আমাদের এখানে শুধুমাত্র পজিটিভ মানটা বের করতে হবে, এটার ক্ষেত্রে আমি একটু বুঝাই। এটুকু কি উঠাইছো সবাই? মানে ম্যাথ কিন্তু তোমাদের অনেক আগে হয়ে গেছে, শুধু যদি ম্যাথ করতে বলতাম তাহলে আজকের এই টপিকটা তোমাদের কাছে কঠিন লাগতো না। এখন যেটা বোঝাচ্ছি সেটাই তোমাদের কাছে একটু কঠিন লাগতেছে। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই। আমি তোমাকে বললাম tan থিটা সমান tan 180 ডিগ্রি মাইনাস 60। বুঝো বিষয়টা? এরপর তুমি কি লিখবা? মাইনাস tan 60। তার মানে কি মাইনাস, তার মানে tan থিটা যদি মাইনাস রুট 3 থাকে, ওভারঅল তুমি কোন কাজটা করছো দেখো তো। তুমি এবার এখান থেকে এই লাইনে যাও, তারপর এই লাইনে যাও, দেখো তো এই লাইন থেকে এই লাইনে যাচ্ছ, তারপর এই লাইনে যাচ্ছ, দেখো তো ভাই এটার চেহারাটা অনেকটাই এটার মতন। যাদের ত্রিকোণমিতির স্কিলটা খুব ভালো তাদের তো সমস্যা হওয়ার কথা না। জাস্ট এখানে মাইনাস রুট 3 আছে আর এখানে মাইনাস 7/4 আছে, দেখো তো এরপরের লাইন আমরা এটা লিখছি। আর মাইনাস tan 60 মানে হচ্ছে tan 180 মাইনাস 60। বোঝা গেল? এটা হলো ঘটনা। তো এই জন্য তুমি এই কাজগুলো, এই রিলেটেড প্রবলেম যদি কখনো আসে, তুমি যদি কোনোভাবে দেখো যে এটার মানটা আসছে যেমন 60 পয়েন্ট সামথিং, তুমি চাইলে এভাবে লিখতে পারো tan phi সমান tan 180 মাইনাস 60.25 ডিগ্রি। তার মানে phi সমান কিন্তু হবে 119.75। হ্যাঁ, তবে আমি তোমাদেরকে অবশ্যই বলতে পারি যে তুমি যদি একটা বের করতে পারো তার একটা বের করার জন্য এত প্যারা নেওয়ার দরকার না, সরাসরি পারবা। কিন্তু ওই যে তোমরা ভুল লজিক ইউজ করে 180 থেকে বাদ না দিয়ে 360 থেকে বাদ দিতে চাও, আমি জাস্ট ওই কারণে এত মেসাল পারলাম। বুঝছো কিছু ভাই? এই যে এটা বুঝছো তো, সারা জীবন করে আসছো, এই লাইন থেকে এই লাইনে যাও, এই লাইন থেকে এই লাইনে যাও, তাহলে ওটা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এবার 2 এর বি নাম্বার ম্যাথ করো। আচ্ছা, 2 এর বি নাম্বার ম্যাথটা, বা 2 এর বি নাম্বার ম্যাথটা আমাদেরকে বলে দিয়েছে দুইটি সরলরেখা 6,7 বিন্দুগামী এবং একদম লাস্ট লাইনে বলছে রেখাটি সমীকরণ বের করো। তার মানে আমাদেরকে বলে দিচ্ছে 6,7 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করতে। ধরে নাও এটাই সেই মহান সরলরেখা যিনি 6,7 বিন্দুগামী, এনার সমীকরণটা আমাকে বের করতে হবে। কিন্তু পুরো ম্যাথটা ঘেটে দেখো, শুধুমাত্র একটা কন্ডিশনে দেয়া আছে 6,7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য কয়টা কন্ডিশন লাগবে? 2টা। আরেকটা লাগবে ঢাল। তবে একটু পরে কথাটাকে আবার এইভাবে বলছে, 6,7 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x + 4y = 11 সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে আরেকটা সরলরেখা এটা দেয়া আছে, এটা হচ্ছে দেয়া আছে একটা সরলরেখা, মানে গিভেন সরলরেখা। তো দেয়া আছে যে সরলরেখা, এই সরলরেখার সাথে কত কোণ উৎপন্ন করবে? 45। আমি আবারও বলতেছি, আমাদের যে সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে সে কত বিন্দুগামী? 6,7। 6,7 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করতে গেলে একটা কি দেয়া আছে? বিন্দু, আর একটা কি লাগবে? ঢাল। ধরে নাও এটা ঢাল হচ্ছে m, যেটা আমাদের বের করা দরকার। আর যে সরলরেখাটা আমাদের দেয়া আছে, দেখো মনে করি 6,7 বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে m। mটা কিন্তু আমাদের অজানা। আবার দেয়া আছে 3x + 4y = 11 সম্ভবত। এই সরলরেখা যার ঢাল, এটা ঢালের নাম দিতে পারো m প্রাইম দিতে পারো।
m প্রাইম দিতে পারো, দেখো তো এটা ঢাল কত হবে -3/4। তাহলে আমাদের যে সরলরেখাটা দেয়া আছে এটার ঢাল m প্রাইম হচ্ছে -3/4। আমার কথাটা কিছুই বোঝো না এখন। এই সবাই এবার একটু ভাই একদম চরম মাত্রায় কনসেন্ট্রেশন। বিষয় হলো আমাদেরকে এবার একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছে। এবার এই সরলরেখাটার বৈশিষ্ট্য আসলে একটা না, বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে কোন বিন্দুগামী, নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে 6,7 বিন্দুগামী। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই সরলরেখাটা আবার একটা সরলরেখা দেয়া আছে যার ঢাল -3/4, তার সাথে কত কোণ তৈরি করে 45 ডিগ্রি। তারপরে এবার যে সরলরেখার সমীকরণ আমরা বের করব তার বৈশিষ্ট্য দুইটা। একটা বৈশিষ্ট্য হচ্ছে 6,7 বিন্দুগামী, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার ঢাল কত -3/4। মানে সরি, তার ঢাল না, ওই সরলরেখা এই যে এই সরলরেখাটার সাথে যে কোণ উৎপন্ন করে, কত কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এই সরলরেখাটার ঢাল হচ্ছে -3/4। এখন তুমি চিন্তা করো, এই সরলরেখাটার ঢাল জানি, এটা ঢাল ধরে নিছি m, মধ্যবর্তী কোণ জানি। আর দেখো তো ভাই, আমরা জানি না প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, tan phi। এবার phi দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কত দেয়া আছে 45, ইকুয়াল টু প্লাস অর মাইনাস m1 মাইনাস কত m2, m1 এবার কত m মাইনাস m2 কত -3/4, তাহলে +3/4। 1 মাইনাস সরি 1 প্লাস m1 হচ্ছে m, m2 হচ্ছে -3/4। আমার মনে হয় কথাটা বুঝতে পারে। আমাদের বলছে এবার এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে সরলরেখা 6,7 বিন্দুগামী হবে এবং এই যে সরলরেখাটা এই গিভেন সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই সরলরেখার সমীকরণ আমরা বের করব। এটার দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে 6,7 বিন্দুগামী, আরেকটা হচ্ছে এই সরলরেখাটা দেয়া আছে এর সাথে 45 ডিগ্রি কোণ করতে হবে। আর যে সরলরেখাটা দেয়া আছে তার ঢাল আমরা জানি, তাহলে এই সরলরেখাটার ঢাল আননোন, ওটা আমাদের জাস্ট বের করতে হবে। এবার দেখো tan 45 ডিগ্রি এটা সমানই কত 1 প্লাস অর মাইনাস। এবার তুমি 4 দিয়ে লব এবং হরকে 4 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটা পদকে, তাহলে 4m প্লাস কত 3, এখানে 4 দিয়ে গুণ করে দিলে কত 4 মাইনাস কত 3m। এবার এটা এই পাশে চলে আসলো, দেখো 4 মাইনাস 3m ইকুয়াল টু প্লাস অর মাইনাস 4m প্লাস কত 3। ভাইয়া আমাদের 6,7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমাদের লাগতো m, এর মান কি তুমি এখান থেকে পাবা না। এবার যে কাজটা করবা, প্লাস প্লাস যদি নাও 4 মাইনাস 3m, 4m প্লাস 3, তার মানে দেখো 1 সমান 3m ওর পাশে গেলে 7m, বা m সমান কত 1/7। অতএব রেখাটির সমীকরণ ঢাল যখন 1/7 আর বিন্দু হচ্ছে 6,7, তখন সমীকরণ হবে y minus y1, y1 কত 7, m হচ্ছে 1/7 ইন্টু x minus x1 কত 6। এটাকে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার আসবে। তাহলে প্লাস নিয়ে একটা অ্যান্সার পাইছো, মাইনাস নিয়ে কি আরেকটা অ্যান্সার পাবো, এই পাওয়া যাবে কিনা। তাহলে মাইনাস নাও, মাইনাস নিলে 4 মাইনাস 3m মাইনাস 4m মাইনাস 3। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আরেকটা অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখন তুমি কিন্তু এই ঢালের বিষয়টা কোনোভাবেই কনফার্ম না। আমরা সূক্ষ্মকোণ নিয়ে আছে, তখন এই পাশটা কিন্তু আমরা যখন ধরো দেখো tan phi জানা আছে, আমাদের সূক্ষ্মকোণ বের করতে হবে। এই পাশে ওভারঅল রেজাল্ট জানি, রেজাল্ট যদি পজিটিভ তখন আমরা এখানে কি নিব পজিটিভ, কিন্তু হতেই পারে ওভারঅল রেজাল্ট যদি নেগেটিভ হয় তখন সূক্ষ্মকোণ বের করার জন্য পজিটিভ নিবা না নেগেটিভ নিবা। বাট এই পাশের ওভারঅল রেজাল্ট কত সেটা কি আমরা জানতাম,
আমার কথা মনে হয় বুঝতে পারবে, যেটা একটু আগে ম্যাথ করছিলাম। দেখো ওভারঅল রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে আমরা এখানে যেহেতু 45 আছে তখন আমরা কি নিতাম 45, বাট ওভারঅল রেজাল্ট যদি নেগেটিভ হয় তখন কি তুমি প্লাস নিলে কি ভুল হবে না? ভুল হবে, কারণ এই পাশের ওভারঅল যে রেজাল্ট হচ্ছে, ওভারঅল রেজাল্ট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, m1 - m2 1 + m1 m2, এটা যে প্লাস, তুমি কি শিওর না? তাহলে তুমি যদি প্লাস না তাহলে কি ভুল হবে না? এই জন্য বিপদে পড়ে আমাদের প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে। আমি কি বোঝাতে পারছি তোমাকে বিষয়টা? এই জন্য হয় আনসার প্লাস নিয়ে যেটা আছে ওটা হবে, না হয় মাইনাস নিয়ে ওটা হবে। আমরা তখনই প্লাস নিয়ে কনফার্ম বলতে পারবো সূক্ষ্মকোণ যদি আমাদের ওভারঅল রেজাল্টটা সম্পর্কে আমরা অবগত থাকি যে ওইটা পজিটিভ। ওটা যদি পজিটিভ হয় তখন প্লাস নিয়ে সূক্ষ্মকোণ, ওটা যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ। বাট আমরা ওভারঅল রেজাল্ট এবার জানতাম না, শুধু একটা m এর মান জানি আর একটা m তো জানতামই না। এই জন্য আমাদের বাধ্য হয়ে কি নিতে হয়েছে, প্লাসও নিতে হবে মাইনাসও নিতে হবে। ক্লিয়ার? খুব কঠিন লাগে না? তোমরা একটা কাজ করবো, একটু যাদের একটু কঠিন লাগছে ভিডিওটা দেখে নেবো, কিছু করার নেই। আর এবার এক গাদা, আচ্ছা তাহলে অল্প করে দিচ্ছি। তাহলে দেখো 2 এর বি বাসার কাজ, ও আচ্ছা, তাহলে সি নিবা, ডি ই এফ জি এইচ, এইচ পর্যন্তই করো, সি ডি ই এফ জি এইচ। না না, আগামী ক্লাসে শেষ করে দিব। এত বড় অধ্যায়, তুমি কি মনে করো আমি তো আসলে যথেষ্ট